ক্লাস 10 আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগ। তো এই পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত তোমরা আলাদা করে জৈব যৌগ হিসাবে সেরকম কিছু পড়াশোনা করনি। ক্লাস 10-এ আমাদের একদম প্রাথমিকভাবে জৈব যৌগের ধারণাগুলো আছে এবং আরও উঁচু ক্লাসে যত যাবে সেখানে জৈব যৌগের পরিধি আরও বাড়বে। আমাদের এখানে খুব ছোটোখাটো করে জিনিসপত্রগুলো আছে, আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগের যখন প্রসঙ্গ আসবে তখন নিশ্চয়ই মনে হবে যে অজৈব যৌগ কাকে বলে। তো আমরা প্রথমেই বললাম যে আলাদা করে এইভাবে জৈব যৌগ এবং অজৈব যৌগ এটা আলাদা করে পার্থক্য করে আমরা কতটা পড়াশোনা করিনি। তো এখানে আমাদের একদম নির্দিষ্ট সীমারেখা টানতে হবে যে কোন কোন যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলবো আর কোনগুলোকে বলবো অজৈব যৌগ। তো প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে জীবদেহে যে সমস্ত যৌগগুলো তৈরি হয়, যে কোনো প্রাণী হতে পারে, পতঙ্গ হতে পারে, উদ্ভিদ হতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস হতে পারে, তো তাদের দেহে যে সমস্ত পদার্থ সংশ্লেষিত হয় সেগুলোকেই আমরা জৈব যৌগ বলবো। এবং জীবদেহের বাইরে আমাদের আর্টিফিশিয়ালি বা ল্যাবরেটরিতে এই জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। পরবর্তীকালে তোমরা বইতে দেখবে আছে বিজ্ঞানী ঘোড়া প্রথম 1828 সালে ইউরিয়া তৈরি করে। তো এটা আমার এখানে লেখাই আছে, অ্যামোনিয়াম সায়ানেট এখান থেকে প্রথম জৈব যৌগ হিসাবে ইউরিয়া তৈরি করে এবং তারপরে অ্যাসিটিক অ্যাসিড এবং মিথেন সংশ্লেষ করা সম্ভব হয়েছিল। তখন ধারণা করা হলো তাহলে জৈব যৌগ কিন্তু জীবদের বাইরেও উপযুক্ত পরিবেশ দিলে তৈরি করা সম্ভব। এবং বর্তমানকালে এই জৈব যৌগ সংশ্লেষ করা গেছে এরকম লক্ষাধিক আছে। তো তখন একটা নির্দিষ্ট সীমারেখা ভাবা হলো যে কোনগুলোকে বলবো জৈব যৌগ। তাহলে জৈব যৌগের মেন হচ্ছে কার্বন থাকবে। মেন কে থাকবে তাহলে? কার্বন। তার সঙ্গে হাইড্রোজেন, এই দুটো থাকবেই, কার্বন আর হাইড্রোজেন। মেইনলি কার্বন, তারপর হাইড্রোজেন থাকেই। এছাড়াও যে কোনো এলিমেন্ট থাকতে পারে, তার মধ্যে খুব কমন যেমন আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এরা খুব কমন। তো আমরা এরকম যেমন দেখলাম যে এই একটা জৈব যৌগ, তাতে অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে। এটা ইউরিয়া, সাদা সাদা ইউরিয়া, বাড়িতে হয়তো দেখেছো সার হিসাবে ব্যবহার করা হয়। তো তাহলে আমরা দেখলাম কি জৈব যৌগ যেটা প্রাথমিকভাবে ভাবা হতো যে ল্যাবে তৈরি করা সম্ভব নয়, কিন্তু পরে দেখা গেছে ল্যাবে তৈরি করা সম্ভব। আর জৈব যৌগে কার্বন থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডেও তো কার্বন আছে, একে কি আমরা জৈব যৌগ বলবো না অজৈব যৌগ বলবো? কার্বন মনোক্সাইডেও কার্বন আছে। আবার সাধারণভাবে অজৈব যৌগ কাদের আমরা বলছি? এতদিন আমরা প্রচুর নাম জেনে এসেছি, অ্যামোনিয়া, জল, কার্বন ডাই অক্সাইড, এছাড়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে আমরা অ্যাসিড বেস চ্যাপ্টারও দেখেছি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এইগুলো যেগুলো বাইরে ল্যাবে বা প্রকৃতিতে ইজিলি তৈরি হয়ে যায় যে কোনো বিক্রিয়া, সেগুলোকে আমরা অজৈব যৌগ বলেছি। আর জৈব যৌগ তাহলে কি হবে না, কার্বন আর হাইড্রোজেন থাকবে, তাহলে কয়েকটাকে বাদ দিতে হবে। কাদের কাদের বাদ দেবো না, 1 নম্বরের হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন মনোক্সাইড CO। আর কাকে বাদ দেবো? কার্বনেট আর বাইকার্বনেট। কার্বনেটকে HCO3- এটা বাইকার্বনেট, আর কার্বনেট হচ্ছে কি CO3-2-। এগুলো অ্যানায়নিক পার্ট, এর কাউন্টারে যে কোনো ক্যাটায়ন থাকতে পারে, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট হতে পারে CaCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পারে MgCO3,
তো মোটামুটি কার্বনের যে মূলক পার্টটা এইগুলো, আর কে কে না সায়ানাইড CN মাইনাস, এরও কাউন্টারে যে কোনো ক্যাটায়ন থাকতে পারে, HCN থাকতে পারে, KCN থাকতে পারে, CaCN2 থাকতে পারে। আর থায়োসায়ানাইড SCN মাইনাস, আর একটা আইসোসায়ানাইড হয় কিছু কিছু বইতে আছে NC মাইনাস, এটা একটু এখন বুঝতে পারবে না, CN মাইনাস আর SCN মাইনাস। তো এই কয়েকটাকে বাদ দিয়ে আমাদের যা কার্বনের যৌগ থাকবে আমরা তাদেরকে বলবো জৈব যৌগ। আর এই পার্টটা বুঝে নিতে হবে, জৈব যৌগ আর অজৈব যৌগ কাকে বলে। এবারে জৈব যৌগ আর অজৈব যৌগের বেশ কিছু ভৌত ধর্মের পার্থক্য আছে, এগুলো কয়েকটা তোমরা বই থেকে পড়ে নেবে ভালো করে, প্রত্যেকটা বইই আছে, আমি তাও কয়েকটা বলে দিচ্ছি, এগুলো পরীক্ষায় আসে, জানতে চাই যে জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য কী। তো কয়েকটা পার্থক্য মনে রাখলেই হবে। জৈব যৌগগুলো যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলি, জৈব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়, অজৈব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। আবার যদি জলে দ্রবীভূত হওয়ার কথা বলি, অজৈব যৌগ যারা, তারা যদি জলে দ্রবীভূত হয়, যেমন যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ধরো কোনো একটা অ্যাসিড H2SO4, এরা জলে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করলে এরা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড বেস সল্ট যা কিছু হতে পারে, এরা জলে দ্রবীভূত আয়ন তৈরি করবে এবং তারা কি করে, কন্ডাক্ট করে, তড়িৎ পরিবহন করে। উল্টো দিকে জৈব যৌগগুলো যদি জলে দ্রবীভূত হয় তারা কিন্তু তড়িৎ পরিবহন করে না। আচ্ছা, আমি তবু আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে জৈব যৌগের উদাহরণ কয়েকটা দেখলে জানা যাবে। যেমন আমরা বিভিন্ন যে অ্যালকোহলগুলোর নাম শুনেছি, অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। দুয়ে হচ্ছে আমরা যেগুলো পেট্রোল, কেরোসিন, ডিজেল জানি, পেট্রোল, কেরোসিন। তারপরে যেমন খুব সহজ নাম, যেমন আমরা যেমন জানি মিথেন গ্যাস, মিথেন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস, ইথেন গ্যাস। তারপরে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড বেস চ্যাপ্টার আমরা শুনেছি, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তো এরকম লক্ষ লক্ষ জৈব যৌগ আছে। তাহলে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখলাম, তাদের তড়িৎ পরিবহনটা শুনলাম। তারপরে যদি আমরা তাদের বন্ধন পড়ি, আমরা সমযোজী বন্ধন আর আয়নিক বন্ধন পড়েছি। তো এখানে জৈব যৌগে আমরা সমস্ত বন্ধনগুলো দেখব সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে, যেখানে তড়িৎযোজী দুটো একটা আছে এক্সেপশন, সেগুলো আমাদের এখন স্কোপে নেই। আমরা আপাতত দেখব সমস্ত বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। অপরদিকে অজৈব যৌগগুলো তারা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। এইবারে আরেকটা ব্যাপার, সমযোজী যৌগের নির্দিষ্টভাবে যতগুলো পরমাণু থাকবে তার মধ্যে কার্বন থাকবেই, বাকি যে কেউ থাকতে পারে। অপরদিকে আমরা অজৈব যৌগ যখন দেখবো তখন যে কোনো এলিমেন্টই হতে পারে। আর জৈব যৌগের শুধুমাত্র কার্বন পরমাণু থাকছে, অথচ এরকম কয়েক লক্ষ যৌগ বা ধরন, তারা সেটা কিভাবে সম্ভব হচ্ছে? সেখানে কার্বনের দুটো স্পেশাল গুণ আছে। এক নম্বর হচ্ছে কার্বনের সাইজ ছোট বলে এবং এমন একটা নির্দিষ্ট আকারে কার্বন নিজেদের মধ্যে জুড়ে 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 অসংখ্য কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে, যেটা অন্যান্য ক্ষেত্রে এটা হয় না। এটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা তাহলে আমরা কি ভাবছি না, আমরা ধরো যখন দেখেছি অক্সিজেন পরমাণু O2, অক্সিজেন তৈরি হয়ে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছি আমরা বন্ধনের চ্যাপ্টারে NN ট্রিপল বন্ড আবদ্ধ হয়ে N2 গ্যাস তৈরি হচ্ছে, এখানে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। আবার ফ্লোরিন পরস্পর বন্ধন হয়ে ফ্লোরিন গ্যাস F2 তৈরি হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন চাইলে কিন্তু নিজেদের মধ্যে ও ও ও ও ও এরকম এরকম সিঙ্গেল বন্ড জুড়ে জুড়ে
চেন বা শৃঙ্খল তৈরি করতে পারছে না। পারে কে? কার্বন। কার্বনের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়, আর কয়েকটা এলিমেন্ট আছে যাদের কম দেখা যায়, তারা 4টে বা 8টা পর্যন্ত হয়। যেমন ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখবো P4 4টে জুড়ে যেতে পারে, সালফারের ক্ষেত্রে S8 এরকম আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে একটা কেস হয়, ওজনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় O3 পর্যন্ত যেতে পারে, কিন্তু কার্বন হচ্ছে কয়েক লক্ষ কার্বন জুড়ে যেতে পারে। সুতরাং যতগুলো কার্বন যেভাবে যুক্ত হবে সেই অনুযায়ী আলাদা আলাদা যৌগ তৈরি হয়ে যাচ্ছে। আমি তো একটা উদাহরণ দিয়ে দিই, তারপরে তাদের বন্ডিংগুলো দেখাচ্ছি। যেমন আমরা দেখলাম যে একটা অ্যালকোহল হতে পারে, পেট্রোল, কেরোসিন, মিথেন, ইথেন, ফর্মিক অ্যাসিড, এরকম দেখবো এতে অসংখ্য কার্বন আছে, কোথাও 1, কোথাও 2, কোথাও 20, কোথাও 100। এই ক্যাটিনেশন প্রপার্টিটাই হচ্ছে এই জৈব যৌগ তৈরি করার, এত ভ্যারাইটির জৈব যৌগ যে তৈরি হচ্ছে তার মধ্যে এই ক্যাটিনেশন ধর্মটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কি হচ্ছে না, কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের যোজ্যতা আমরা বন্ধনের চ্যাপ্টারে পড়েছি। কার্বনের যোজ্যতা হচ্ছে মোটামুটি 4। অনেক রকম দুটো একটা ভেরিয়েশন থাকে, সেগুলো আমাদের স্কোপে নেই। আমরা সাধারণত 4 ধরে নিয়ে শুরু করব কার্বনের চতুর্যোজ্যতা। তার মানে কার্বন যখন নিজেদের মধ্যে বা অন্য কোনো এলিমেন্টের সঙ্গে, অন্য কোনো পরমাণুর সঙ্গে বন্ধন করবে, সেখানে 4টে বন্ধন তৈরি হবে। তাহলে কার্বন নিজেদের মধ্যেও C সিঙ্গেল বন্ড পাওয়া যায়, এটা আবার C ডাবল বন্ড C হতে পারে, আবার C ট্রিপল বন্ড C হতে পারে। তাহলে 4টে বন্ধন মানে আরো 4টে হাত থাকবে, আমরা ভাববো। তাহলে এখানে দেখা যাবে আরো 3টে বন্ধন অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে থাকবে, এখানেও আরো 3টে থাকবে। এখানে এই কার্বনের 2টো হাত হয়ে গেছে, তাহলে আরো 2টো বন্ধন থাকবে। এই কার্বনের 2টো হয়ে গেছে, আরো 2টো বন্ধন। এই কার্বনের 1, 2, 3 হয়ে গেছে, এইরকম। তাহলে এইটা প্রথম আমরা দেখলাম যে চতুর্যোজ্যতার মাধ্যমে 1, 2, 3 বন্ধন তৈরি করতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা কি, নিজেদের মধ্যে করতে পারে অনেকগুলো। যেমন আমি এখানে 4 দেখাচ্ছি। ধরো একটা কার্বন যদি হয়, তার চারদিকে 4টে হাইড্রোজেন যখন আমরা জুড়ে দেবো CH4, এটাই হয়ে যায় মিথেন। আবার একটা কার্বন আমি যদি জুড়ে দিই, C জুড়ে দিলাম এইটার মতো, আরো 3টে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, সেটার ফর্মুলা হয়ে যাবে C2H6। এটা হয়ে যাচ্ছে CH4, এটা হয়ে যাবে C2H6। আবার আমি যদি এইটাকে নিই, C নিজেদের মধ্যে ট্রিপল বন্ড, সুতরাং আরেকটা বন্ড বাকি আছে, সেখানে আমরা দিয়ে দেবো হাইড্রোজেন। তার মানে এটা হচ্ছে C2H2, যেটার নাম কিনা অ্যাসিডিক। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম। যোজ্যতা কার্বনের 4 হবে সবসময়, কার্বনের নিজেদের মধ্যে 1, 2 বা ত্রিবন্ধন যুক্ত হবে, বাকি অন্য এলিমেন্টের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হিসাবে যুক্ত হতে পারে। আমাদের এই স্কোপে অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড আছে, দেখবো পরে আমরা, যে একটা অ্যালডিহাইড তৈরি করছে একটা কার্বন, তার সঙ্গে অক্সিজেন হয়ে আছে ডাবল বন্ড, তারপরে বাকি দুটো অন্য কোনো সঙ্গে যুক্ত হবে। আবার যেটা আমাদের স্কোপে নেই, তা আমি বলে দিচ্ছি। সায়ানাইড যেমন আমরা লিখেছিলাম, সায়ানাইডের ক্ষেত্রে আচ্ছা, সায়ানাইডের ক্ষেত্রে আমরা বললাম এটা অজৈব যৌগ হবে না। সায়ানাইডের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু বন্ধন করতে পারে। C ট্রিপল বন্ড N, 1, 2, 3, 4 এভাবেও সায়ানাইড তৈরি হতে পারে। তো সায়ানাইড মূলকটা শুধু থাকলে সেটাকে আমরা জৈব যৌগ বলতে পারবো না, তার সঙ্গে একটা কার্বন থাকতেই হবে। সুতরাং হাইড্রোজেন সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড যদি হয়, তাকে আমরা তখন জৈব যৌগ বলবো না। যদি NaCN হয় শুধু, বা HCN হয়, তখন আমরা তাকে জৈব যৌগ বলবো না। কিন্তু যদি CH3CN হয়, তখন সেটা কিন্তু জৈব যৌগের পার্ট হয়ে যাবে। তো এরকম ট্রিপল বন্ড, ডাবল বন্ড যুক্ত হতে পারে। আবার আমরা যদি হ্যালোজেনের সঙ্গে দেখি, তখন সেখানে সিঙ্গেল বন্ডে যুক্ত হতে পারে। যেমন ধরো C, তার সঙ্গে 3টে হাইড্রোজেন আর একটা ক্লোরিন থাকলো, CH3Cl, CH3Cl। তাহলে এইটা সবসময় খেয়াল রাখতে হবে যে কার্বন নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড করতে পারে, আর লং চেন করতে পারে। যেমন একটা বড় চেন আমি দেখাচ্ছি, যেটা চেনও সম্ভব।
কিভাবে যুক্ত থাকে, ধরো 5টা পর্যন্ত আছে, 1 2 3 4 5, বাকিগুলো আমরা যোজ্যতা মেলানোর জন্য আপাতত হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা বন্ধন হয়ে গেছে, বাকি আছে 3টে, সুতরাং এইচ এইচ এইচ। এখানে এই কার্বনের এই বন্ধন হয়ে গেছে, বাকি আছে 2টো এইচ এইচ। এখানে কার্বনের বন্ধন 1 1, এখানে কার্বনের বন্ধন 1 1, এখানে বাকি আছে 3টে এইচ এইচ এইচ। তাহলে এখানে 3 4 5 6 7 8 9 10 11 12, C5H12। এইটা হয়ে গেল একটা অর্গানিক বা জৈব যৌগ, এটা বলা হয় অর্গানিক কম্পাউন্ড। তাহলে আমরা আর একটু ধারণা শিখলাম যে ক্যাটিনেশন কি। কার্বন দেখছি 1 2 3 4 5 এরকম হতে পারে। শুধু তাই নয়, এটা যেমন হচ্ছে একটা শৃঙ্খল হয়েছে, চেন বা শৃঙ্খল, তাদের মধ্যে আবার ব্রাঞ্চ থাকতে পারে সাইডে। গাছের যেমন ডালপালা শাখা প্রশাখা হয়, এরও ক্ষেত্রে আমরা ডালপালা দেখতে পাবো। সেরকম আমি উদাহরণ একটা দুটো দিয়ে দিচ্ছি। যেমন ধরো এই কার্বন 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 কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে 2টো কার্বন আছে, ঠিক আছে। তাহলে এখানে কার্বন নিজেদের মধ্যে এক বন্ধনে যুক্ত আছে, এর মধ্যে 2 বন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধন একসঙ্গে থাকতে পারে। আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। মনে করি এখানে একটা ট্রিপল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে। সুতরাং একসঙ্গে ট্রিপল বন্ড ডাবল বন্ড থাকা সম্ভব, একটা থাকা সম্ভব, একাধিক থাকা সম্ভব, আবার এরকম বিভিন্ন ব্রাঞ্চ থাকা সম্ভব। কিন্তু ভ্যালেন্সি বা যোজ্যতা কিন্তু তার 4 আমাদের খেয়াল রাখতে হবে, 4-এর কম হবে না। তাহলে এই কার্বনের ক্ষেত্রে যদি বলি 1 2 3, তাহলে এখানে হয়ে গেল একটা হাইড্রোজেন। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4 হয়ে গেছে, তাহলে এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন থাকবে না। এই কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বন্ধন হয়ে গেছে, বাকি 3টে থাকবে হাইড্রোজেন, এইচ এইচ এইচ। এই কার্বনের ক্ষেত্রে কি কাউন্ট করবো, 1 2 3 হয়ে গেছে, তাহলে একটা বাকি আছে, এখন 4। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 হয়ে গেছে, এখানে থাকবে 4। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 হয়ে গেছে, এখানে থাকবে 1 আর 1 2, তাহলে এখানে বাকি আছে 2টো। এই কার্বনের কটা আছে, 1 2 আছে, তাহলে আরো 2টো হাইড্রোজেন থাকবে। আর এই কার্বনের আছে একটা, সুতরাং আর 1 2 3 আরো 3টে হাইড্রোজেন। তাহলে এটাও কিন্তু একটা জৈব যৌগ হয়ে গেল, হওয়া সম্ভব। তাহলে কার্বন কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা কার্বন, C9। হাইড্রোজেন কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, C9H14। এটাও হয়ে গেল কিন্তু একটা জৈব যৌগ, যাতে আমরা দেখলাম ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে। এগুলো জাস্ট একটু অ্যাডভান্স ধারণা করার জন্য আমি বলছি, তোমাদের স্কোপের মধ্যে বা বইয়ের মধ্যে এত ডিটেলসে থাকবে না, জাস্ট বোঝার জন্য আমি বলে দিলাম। এইবারে আমরা যে এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন লিখেছিলাম, তাদেরকে খুব সাধারণভাবে যদি শ্রেণীবিভাগ করা যায়, তাদের আলাদা আলাদা শ্রেণীবিভাগ আছে। যদি কোনো একটা যৌগ থাকে যাতে কার্বন কার্বন যারা আছে সবাই সিঙ্গেল বন্ড বা এক বন্ধনে আবদ্ধ, যাদের মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, আবার এরকম পাওয়া যেতে পারে অ্যাটলিস্ট একটা ডাবল বন্ড আছে, বাকি যা আছে আছে। আমি হাইড্রোজেনগুলো লিখছি না। আর একটা হচ্ছে কি না, অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকবে, বাকি কার্বন চেন থাকতে পারে নাও পারে। তো এইরকম যখন সিচুয়েশন হয়, তখন এক বন্ধন থাকলে তাদের বলা হয় অ্যালকেন। এগুলো ভালো করে এখন শুনবে, বই দিকে মিলিয়ে মিলিয়ে পড়বে বা নিজেরা লিখে রাখবে, কারণ এগুলো একটু নতুন জিনিস। অ্যালকেন, ANE, অ্যালকেন। আমি ইংরেজিটা পাশাপাশি লিখে দিচ্ছি, সুবিধা হবে। অ্যালকাইন, অ্যালকিন, এর স্পেলিংটা হবে ALKEN, ইন। আর থার্ড অ্যালকাইন।
এটা হচ্ছে YNE। এগুলো যারা পরবর্তীকালে 11-12 সায়েন্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে লাগবে, ওই জন্য আমি ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা দিয়ে দিলাম NEI। এবং এটার বলার কারণটা আমি আরেকবার বলে দিই যে কেন এইভাবে আসছে। যখন জৈব যৌগগুলো আবিষ্কার হচ্ছিল এক এক করে, তখন সংখ্যায় সীমিত ছিল এবং তার যে নামকরণ করা হতো সেগুলো তার উৎস বা কে আবিষ্কার করেছে বা কোথা থেকে আবিষ্কার হয়েছে জায়গার নাম বা উৎসের নাম অনুযায়ী নামকরণ করা হতো। পরবর্তীকালে এই সংখ্যা যখন বাড়তে থাকে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে সমস্যা হতে থাকে। সেই সমস্যা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ PIUPAC এরা একটা সংস্থা, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি মেবি। তো এরা নির্দিষ্ট একটা নামকরণের পদ্ধতি বলে। যেমন আমরা মিথেন গ্যাসকে অনেক সময় মার্স গ্যাস বলে নাম শুনবো কোথাও কোথাও, কারণ ওই ঝোপঝাড় পচা জায়গা থেকে তৈরি হয় বলে একে মার্স গ্যাস বলে, মিথেন। তো এরকম বেশ কিছু নাম আছে, ট্রিভিয়াল নাম প্রচুর আছে। IUPAC নাম দেওয়ার আগেই প্রচুর নাম হয়ে গেছে এবং কেমিস্ট্রি ছেলেদের জন্য এটা খুব কষ্টকর যে 2-3টে করে নাম আছে, কিছু কিছু সেগুলো সব মনে রাখতে হয়। তো এখানে যেটা হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই NEI এটার গুরুত্বটাও আছে। পরে যেমন আমরা মিথেন নাম শুনেছি বা ইথেন নাম শুনেছি, এই যে ইথ আর এন, ইথ প্লাস এন এরকম একটা স্টাইলের নামের হবে, আমরা পরে শিখবো। ইথ প্লাস এন ইথেন, এই যে এনটা ANE এটাই বোঝাবে যে এই যৌগে এই ANE এই ক্যাটাগরিতে এরা পড়বে। তার মানে এই কম্পাউন্ডের ভেতরে শুধুমাত্র এক বন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, ঠিক আছে। একইভাবে প্রোপাইন, ইথাইন এরকম দেখবো ট্রিপল বন্ড বা ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। জিনিসগুলো একটু নতুন, ঠান্ডা মাথায় বুঝতে হবে, বারবার করে দেখতে হবে কি বলতে চাইছে। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন জিনিসটা আমি বললাম আর মুছে দিলাম, যে এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যেমন থাকবে সেই হিসাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন হবে। অন্য কোনো জটিল কন্ডিশনগুলো আমরা আপাতত আর বিবেচনা করছি না, সেগুলো হায়ার স্টাডিজের জন্য। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, এগুলো ছোট ছোট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা দেখলাম যে সিঙ্গেল বন্ড হতে পারে কার্বন কার্বন, আবার ডাবল বন্ড হতে পারে আর ট্রিপল বন্ড হতে পারে। যদি কোনো কম্পাউন্ডে এরকম শুধুমাত্র সিঙ্গেল বন্ড বা এক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা কিছুটা হাইড্রোজেন আর কার্বন, এই থেকেই এসছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন আর কার্বন যদি থাকে অনলি, অন্য কেউ না থাকে, সেগুলো সাধারণত আমরা হাইড্রোকার্বন বলি। আর এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তখন তাকে আমরা বলি অসম্পৃক্ত। এগুলো ছোট ছোট পয়েন্ট, এগুলো বিভিন্ন ক্যাটাগরিগুলো না, এগুলো আস্তে আস্তে মনে রাখতে হবে। তাহলে যে সিঙ্গেল বন্ড থাকলে যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনই বলছি আমরা, তেমনি ওপর দিকে সিঙ্গেল বন্ড থাকলে, এক বন্ধন থাকলে সেগুলোকে আমরা বলছি সম্পৃক্ত, আর ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলে তাদেরকে আমরা বলছি অসম্পৃক্ত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে কার্যকরী গ্রুপ। এইটা আগে বলে দিচ্ছি কারণ এটাতে একটু মুখস্থ করতে হবে কয়েকটা জিনিস, পড়ে পড়ে তারপরে বাকিগুলো বুঝতে পারা যাবে। কার্যকরী গ্রুপ জিনিসটা কি না, এই হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি যে হাইড্রোকার্বন, তার সঙ্গে কয়েকটা গ্রুপ যেগুলো বিভিন্ন এলিমেন্ট দিয়েই তৈরি, সেইগুলো যদি তাদের যুক্ত থাকে তাহলে তাদের ধর্ম একই রকম হয়ে যায়, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম একই রকম হয়ে যায়। তখন ওই জন্য ওই গ্রুপগুলোকে বলা হয় কার্যকরী গ্রুপ। আমাদের যেমন নর্মাল কি গ্রুপ করা হয়, সেই গ্রুপের একটা একটা কাজ থাকে, এখানেও তেমনি ওই গ্রুপটা থাকলে সে ওই ধর্ম দেখাবে। যেমন যদি আমি বলি যে অ্যালকোহলগুলো, ধরো মিথাইল অ্যালকোহল CH3OH, এরকম ফর্মুলা আগে দেখেছো তোমরা, CH3CH, আবার ইথাইল অ্যালকোহল CH3CH2OH এরকম। আবার
নিচু ক্লাসে যখন অ্যাসিড পড়ানো হয়েছিল, পিত্তের ঘুলে থাকতো ফর্মিক অ্যাসিড, সেটাকে লেখা HCOOH। তারপরে যেটা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার অল্প পরিমাণে আমরা প্রিজারভেটিভ হিসাবে রেখে দিই, খাইও, বিভিন্ন রকম পিকলস বা আচারে ব্যবহার করা হয়। তাহলে এইটা হচ্ছে তাহলে জৈব অ্যাসিড, যেটা আমরা নিচু ক্লাসে শিখেছি। এছাড়া তো আমরা অ্যাসিড তো প্রচুর নাম শুনেছি, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, যেগুলো জৈব অ্যাসিড হিসাবে অ্যাসিড বেস চ্যাপ্টারে আমরা নাম শিখেছি। সেখানে আমরা ফর্মুলা নিয়ে এত ভাবিনি, কিন্তু এখানে আমরা একটু ভাববো। তাহলে কার্যকরী গ্রুপ হিসাবে এই যে OH উপস্থিত, এই যে OH উপস্থিত, আরও অনেক বড় বড় চেন সম্ভব। সেখানে এই OH গ্রুপ থাকবে, তাদেরকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি? এদেরকে বলছি আমরা অ্যালকোহল। এটাকে বলে হাইড্রক্সিল গ্রুপ। আর যেখানে উপস্থিত থাকবে সেই অ্যাজ এ ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে অ্যালকোহল। এবং যে যে কম্পাউন্ডে এই OH থাকবে তাদের আমরা অ্যালকোহল বলতে পারি। আর এই COOH এইটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, কার্বক্সি গ্রুপ। আর অ্যাসিডগুলোকে বলা হবে কার্বক্সিলিক অ্যাসিড। তো এদের আমি স্ট্রাকচারটা একটু ওপেন করে দেখিয়ে দিই, যেখানে আমাদের কার্বনের চতুর্যোজ্যতাটা সবসময় ফিল হবে। সেখানে কি হচ্ছে, কার্বন যেটা অ্যাসিড, সেখানে C+O থাকবে। আর OH আমরা শিখেছি অক্সিজেনের যোজ্যতা হচ্ছে কত হয়, সাধারণত 2 হয়। সুতরাং অক্সিজেনের 1 2 ঠিক আছে, হাইড্রোজেনের যোজ্যতা 1 ঠিক আছে, এখানে অক্সিজেনের যোজ্যতা 1 2 ঠিক আছে। কিন্তু কোথাও সিঙ্গেল বন্ড করে সেই যোজ্যতা ফিল করছে, কোথাও ডবল বন্ড। বাকি আর একটা যে জায়গা আছে সেখানে আমি দিয়ে দিলাম H। তাহলে এই হয়ে গেল আমাদের ফর্মিক অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিডের কি হবে? অ্যাসিডিক অ্যাসিডের এই পার্টটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে, C+OH, এইটা হচ্ছে অ্যাসিড। এর সঙ্গে যে গ্রুপ আছে CH3, সেইটা কেমন যুক্ত আছে? কার্বনের সঙ্গে কার্বন যুক্ত আছে, আর আছে 3টে হাইড্রোজেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যাসিডিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এবং প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক, পেন্টানোয়িক অ্যাসিড অনেক আছে। অক্সালিক অ্যাসিড যেমন হয় COOH, এইভাবে অনেক সময় লেখা থাকে, তার সঙ্গে COOH। যাই লেখা থাক না কেন, আমাকে অ্যাসিড গ্রুপ হিসাবে ভাবতে হবে। তার স্ট্রাকচারটা কিন্তু এইভাবে আছে, সির সঙ্গে একটা ডাবল বন্ড O আর একটা সিঙ্গেল বন্ড OH। আচ্ছা, আর একইভাবে আমি অ্যালকোহলটাকে দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে বাকি যে ফাংশনাল গ্রুপগুলো হয়, যেগুলো আমাদের আছে, অনেকগুলো ফাংশনাল গ্রুপ হয়, আমাদের তো সবগুলো নেই, আমাদের যে কটা আছে আমরা সে কটা দেখে নিচ্ছি। অ্যালকোহলের কানেকশনটা খুবই সহজ, জাস্ট O আর H। এদিকে কার্বন থাকবে, তারপরে যা থাকবে থাকবে। যেমন এখানে CH3 প্রথমটায়, তার মানে CH3 মানে অলওয়েজ H H H। আর একটা কার্বন যখন বেড়ে যাচ্ছে একই রকম COH। এই কানেকশনগুলো লেখা শিখতে হবে। CH আর একটা বেড়েছে, ধরো আমি যদি আরেকটা বাড়িয়ে দিতাম, এখানে CH2, আর একটা CH2, তারপরে CH3। এগুলো যারা প্র্যাকটিস করতে থাকবে তারা দ্রুত এঁকে ফেলতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে CH2 মানে অ্যাকচুয়ালি এই, তারপরে আছে দুটো হাইড্রোজেন, তারপরে লাস্টেরটা যেটা থাকবে টার্মিনাল, প্রান্তীয়, সেখানে থাকবে 3টে। তাহলে এইটা হলো CH3 CH2 CH2OH। এটাও কিন্তু একটা অ্যালকোহল। তাহলে এইভাবে আমি ওপেন করে দেখিয়ে দিলাম যে যেভাবে তারা বন্ডে কানেক্টেড থাকে। আর এবারে গ্রুপগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি, বইতে মিলিয়ে পড়বে, বইগুলো একটু দেখবে। তাহলে প্রথমে দেখলাম আমরা OH গ্রুপ। এই OH গ্রুপ থাকলে আমরা কি দেখলাম? তাহলে সেটা অ্যালকোহল হয় সাধারণত। আর একটা হয় সেটাকে ফেনল বলা হয়, সেটা আমাদের স্কোপে নেই, এখানে নেই। ফেনল হয় এখানে, এরকম উঁচু ক্লাসে গেলে দেখা যাবে, এরকম একটাকে ধরা বলা হয় বেনজিন, অবশ্য বুঝতেই পারবে না, ফেনল বলা হয় মোটামুটি। বইতে কোথাও কোথাও আছে, জাস্ট জানার জন্যে, খুব ইম্পর্টেন্ট না। তাহলে অ্যালকোহল পজ করি। তো আমরা কার্যকরী গ্রুপগুলো আজকের শিখে নিই।
নেক্সট ক্লাসে আমরা নামকরণগুলো শিখব। তো এখানে যেমন গ্রুপগুলোকে আমি বলি, এই OH যেটা, এই পার্টটাই হচ্ছে কার্যকরী গ্রুপ। তার সঙ্গে আরেকটা কার্বন চেন থাকতে পারে, যেটা একদম প্রথমে দেখিয়েছি, এটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। এর নাম বা এই গ্রুপের নাম কি হয় আমি পরে বলবো। আপাতত এইটা থাকলে তাদেরকে অ্যালকোহল বলা হয়। ইথারের কি একই রকম, অক্সিজেনের এর ক্ষেত্রে একদিকে কার্বন ছিল একদিকে হাইড্রোজেন ছিল, দুদিকেই কার্বন থাকবে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেটা হবে ইথার। অ্যালডিহাইড কি হবে না, অ্যালডিহাইড এই যে CHO এই পার্টটাকে থাকতেই হবে। সির সঙ্গে ডাবল বন্ড ও, তার একদিকে H, অন্যদিকে হাইড্রোজেনও থাকতে পারে বা আরেকটা কার্বনের বড় চেন থাকতে পারে, এরকম হলে তারা হচ্ছে অ্যালডিহাইড। আর কিটোন কোনগুলো, কিটোন হচ্ছে COটা কমন, তার দুদিকেই হচ্ছে কার্বনের চেন থাকতে হবে। আমি এই জন্য এটা পাশাপাশি লিখেছি এইটুকু ডিফারেন্স করার জন্য। অক্সিজেন OH সেটা অ্যালকোহল, দুদিকে কার্বন থাকলে সেটা হয়ে যাচ্ছে ইথার। CO এইটা হচ্ছে একটা কিটো টাইপ গ্রুপ, তার একদিকে H আর একদিকে H বা কার্বন চেন থাকবে, তাহলে অ্যালডিহাইড। আর দুদিকে যদি কার্বন চেন হয়ে যায় সেটা হচ্ছে কিটো। বাকি থাকলে অ্যাসিড, অ্যাসিড আগেই দেখিয়েছি যে C ডবল বন্ড OH এরকম গ্রুপ থাকতে হবে, আর এদিকে হাইড্রোজেনও থাকতে পারে আর একটা বড় কার্বনের চেন বা শৃঙ্খল থাকতে পারে। আচ্ছা, এইখান থেকে আরেকটা খেয়াল করে বলে দিই যে আমরা নিচু ক্লাসে যখন পড়েছিলাম ক্লাস 9 অ্যাসিড বেস কাকে বলে, সেখানে ছিল কি না, যে যৌগ থেকে H+ তৈরি হয় তারা অ্যাসিড বলে। যেমন আমরা দেখেছিলাম HCl থেকে H+ তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড H2SO4 সেখান থেকেও H+ তৈরি হয়। তো এখানে যে কার্বক্সিলিক গ্রুপ, তার যে এই Hটা, এইটা কিন্তু H+ হয়ে বেরিয়ে যেতে পারে, এই জন্যই এটাকে অ্যাসিড বলা হয়। আর আরও বেশ কয়েকটা গ্রুপ আছে, আমাদের অ্যামিন গ্রুপ আছে, সেটা হচ্ছে N, তার সঙ্গে H2 মানে NHH, আর এদিকে কার্বন তো অবশ্যই থাকবে, কার্বনের চেন থাকবে, 1 কার্বন 2 কার্বন বা 3 কার্বন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কার্যকরী গ্রুপগুলো। এগুলো একদিনে কখনো মনে থাকবে না, বারবার প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। যে কটা আছে আপাতত সেই কটাই মনে রাখতে হবে। ইথার আর অ্যালকোহল একই রকম, অ্যালডিহাইড কিটোন একই রকম, বাকি থাকছে অ্যাসিড আর অ্যামিন। এছাড়া আরও বেশ কয়েকটা ফাংশনাল গ্রুপ আছে, যাদের ইন্টারেস্ট বেশি আছে তারা অ্যাডভান্স লেভেলে পড়তে পারো, কিন্তু আমাদের আপাতত এই 9-10 স্কোপে নেই। এই ক্লাসটা বেশি কিছু বলবো না, কারণ অনেকগুলোই জিনিস আছে নতুন নতুন, এগুলো ভালো করে একটু শুনে শুনে বুঝতে হবে, বুঝতে পারলে পরের ক্লাসে পরেরগুলো আলোচনা হবে। তাহলে এখানে আমরা আজকে যেগুলো মোটামুটি পড়লাম, কার্বনের চতুর্যোজ্যতা, তার ক্যাটিনেশন, তার কোনগুলোকে আমরা জৈব যৌগ বলবো কোনগুলোকে বলবো না, এটা খুব ফাইনলি মনে রাখবে, কারণ এগুলো অনেক সময় মাল্টিপল চয়েস দেয়। নিচের 3-4টে যৌগের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে নিচের কোনটি জৈব যৌগ বা কোনটি অজৈব যৌগ। তারপরে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেগুলো আমরা পড়লাম। সম্পৃক্ততা, অসম্পৃক্ততা, কার্যকরী মূলক এবং সেই নামগুলো। আর আরেকটা জিনিস একটু বলে দিই, এটা প্র্যাকটিস করে রাখতে হবে। যেমন আমরা 1, 2, 3, 4, 5, 6 বা ইংরাজিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আছে, তেমনি এই যে IUPACতে নামকরণ যে আমরা শিখব, সেখানে এই 1, 2, 3, 4কে একটু অন্য অন্য শব্দ দিয়ে বলা হয়। আপাতত 10 পর্যন্ত মুখস্থ করতে হয়, কিন্তু 5 পর্যন্ত করতেই হবে। সেইটা হলে তারপরে গিয়ে নামগুলো বোঝা যাবে, আবার নামগুলো লিখতে লিখতে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, কঠিন কিছু না। কারণ অলরেডি মিথেন, ইথেন, প্রোপেন এইসব নাম আমরা শুনেছি, সেই সঙ্গে সঙ্গে এগুলো হয়ে যাবে। 1 যদি হয় তাকে বলা হয় মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এই হচ্ছে 5টা। এছাড়া 6, 7, 8, 9, 10 হেক্সে, টক, নন, ডেক আছে, সেগুলো যারা একটু ভালো করে অ্যাডভান্সে পড়তে চায় তারা পড়বে।
তাহলে আপাতত আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই আর এই ক্লাসে কিছু কি বলবো না পরের ক্লাসে করে দেবো? সমবায়বতা আছে, সমপূর্ণ শ্রেণী, না থাক, পরের ক্লাসেই করবো, এই ক্লাসটা এখানে শেষ করছি।